সুপ্রভাত, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এডুকেশন অনলাইন অনুষ্ঠানে। বিষয় এবং বিষয়ভিত্তিক আলোচনা এবং তার সঙ্গে থাকে তোমাদের ফোন কলস, অবশ্যই তোমাদের জিজ্ঞাসা যা থাকে। ধীরে ধীরে এই এডুকেশন অনলাইনের অনুষ্ঠান অনেকটা দিন পেরিয়ে গিয়েছে এবং তোমাদের সুবিধার্থেই কিন্তু এই অনুষ্ঠানটাকে এখনও আমরা কন্টিনিউ করে চলেছি। আগামী দিনে জানি না কি হতে চলেছে, আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশ দশের কি নিরিখে কী চলবে, আমাদের কী পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়াবো, ভালো হবে এটাই আশা করব। তো যাই হোক, তোমাদের পড়াশোনা যাতে না থেমে থাকে তার জন্য এডুকেশন অনলাইন অনুষ্ঠান। আজকে আমাদের যে বিষয়বস্তু তা হচ্ছে ভৌত বিজ্ঞান, নিউটনের গতিসূত্র। আমরা আলোচনা করব ক্লাস 9 নবম শ্রেণী। আমাদের সঙ্গে স্যার রয়েছেন সৈয়দ ফজলে এলাহি, অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছে তোমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনের সাথে যুক্ত হয়ে। অবশ্যই স্যারকে তোমরা কোয়েশ্চেন করতে পারো আজকের বিষয়ের ওপরে, যা যা তোমাদের জিজ্ঞাসা রয়েছে, কোনো প্রশ্ন রয়েছে, ফোন করবে 6292242339, 6292242340, এই দুটি ফোন নাম্বারে তোমরা ফোন করো, তোমাদের যা প্রশ্ন রয়েছে। আর তার সব থেকে বড় কথা, অনুষ্ঠানটা খুব ভালো করে ওয়াচ করো, কি বলছেন স্যার সেগুলোকে নোটও করো। স্যারকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান একদম সরাসরি আলোচনায় চলে যাব। ওকে, সুপ্রভাত সকলকে। আজকে আমি শুরু করব নবম শ্রেণীর নিউটনের গতিসূত্র। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের, কিন্তু এটাকে দ্বিতীয় অধ্যায় একত্রে দুটো চ্যাপ্টার নিয়ে সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বল এবং আরেকটা হচ্ছে গতি, কিন্তু আমি এটাকে দুটো চ্যাপ্টার হিসেবে যখনই পড়াই, দুটো চ্যাপ্টার আকারেই পড়াই, ঠিক আছে। একটা হচ্ছে কি বল আর একটা হচ্ছে গতি। তো আজকে সেই বল চ্যাপ্টার বা নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে সেটাকে নিয়ে আমি আলোকপাত করব। তো গতি চ্যাপ্টার বা এই গতি সংক্রান্ত যে সমস্ত পড়াশোনা আমরা আজকে করব সেটা পুরোটাই হচ্ছে নিউটনিয়ান, মানে এর মধ্যে শুধুমাত্র নিউটনের যে গতিসূত্রগুলো আছে সেগুলোর শুধুমাত্র ব্যাখ্যা আমরা করব এখানে, ঠিক আছে। তো আমরা নিউটনের গতিসূত্র ছোটোবেলা থেকেই পড়ছি, মোটামুটি আমাদের সকলেরই প্রায় ঠোঁটস্থ বলাই যেতে পারে, সকলেরই প্রায় মনে থাকে, ঠিক আছে। তো নিউটনের গতিসূত্র অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করা হয়, বা নিউটন তিনটে গতিসূত্র তার দিয়েছিলেন, ঠিক আছে। এটাকে যদি আমরা ছক আকারে পড়ি তাহলে খুব ভালো হয়, তাই আমি এটাকে একটু ছক আকারে পড়বো। যে কোনো জিনিস যদি আমরা ছক আকারে পড়াশোনা করি তাহলে সেটা আমাদের খুব ভালো মনে থাকে, ঠিক আছে। তো যদি আমি এখানে দেখো তোমরা স্ক্রিনে, ঠিক আছে, যদি আমি এই জিনিসটাকে ছকের আকারে লিখি, তা নিউটনের গতিসূত্র মূলত তিনটে। কি কি? একটা হচ্ছে প্রথম গতিসূত্র, একটা হচ্ছে দ্বিতীয় গতিসূত্র, একটা হচ্ছে তৃতীয় গতিসূত্র, ঠিক আছে। এক এক করে প্রত্যেকটা গতিসূত্র বোঝাবো, ভালো করে একটু শুনবে। প্রথম গতিসূত্র কি না, তো কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল হবে। মানে যদি আমি একটা ফুটবল কোনো জায়গায় রেখে দিই, সেই ফুটবলের ওপর বাইরে থেকে যদি লাথি না মারা হয় তাহলে সেই ফুটবলটা যেখানে ছিল সেরকমভাবেই থাকবে। অথবা যদি কোনো একটা ট্রেন চলছে বা বাস চলছে, বাইরে থেকে যদি সেই ট্রেন বা বাসকে আটকানো না হয় বা ব্রেক প্রয়োগ না করা হয় তাহলে সেই বাসটা সমবেগে চলবে, উইদাউট এনি অ্যাক্সেলারেশন, কোনো ত্বরণ থাকবে না। এই হচ্ছে প্রথম গতিসূত্র। তার ব্যাখ্যা আমি পরে বলছি আরও। এই প্রথম গতিসূত্র থেকে কি সম্বন্ধে ধারণা পাওয়া যায় বা কী জানা যায় এই প্রথম গতিসূত্র থেকে? এই প্রথম গতিসূত্র থেকে আমরা মূলত দুটো জিনিস সম্বন্ধে ধারণা পাই। একটা হচ্ছে জাড্য, ঠিক আছে, ইনার্শিয়া। একটা হচ্ছে জাড্য বা ইনার্শিয়া, আর একটা হচ্ছে কি বলের সংজ্ঞা, দ্য ডেফিনিশন অফ ফোর্স। তাহলে হচ্ছে বলের সংজ্ঞা। এই দুটো জিনিস আমরা প্রথম গতিসূত্র থেকে পাই। দ্বিতীয় গতিসূত্র কি? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এই যে কথাটা বললাম, ভরবেগের পরিবর্তন হার, খুব ইম্পর্ট্যান্ট লাইন। ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, ঠিক আছে, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। একটা যদি সহজ এক্সাম্পল দিই, তুমি রাস্তায় হাঁটছো, আমি পেছন দিক থেকে তোমাকে লাথি মারলাম, তাই না? যত জোরে লাথি মারবো আমি তোমাকে, তুমি তত দূর গিয়ে যাবে, আর যেদিকে লাথি মারবো সেই দিকে যাবে। এই দুটো জিনিস আমরা এখান থেকে পাই দ্বিতীয়, তাই তো বলছে। তাহলে বেসিক্যালি এই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। তাহলে একটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম সম্বন্ধে ডেফিনিশন বা মোমেন্টাম সম্বন্ধে ধারণা, আর একটা হচ্ছে বলের মান, দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স। তাহলে আমরা বলের মান বা সিম্পল যদি বল লিখি তাহলেই হবে বলের মান। এ হলো দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। তৃতীয় গতিসূত্রটা কি না, তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা আমরা প্রায় ছোটোবেলা থেকেই জানি, তাই না, যে ইট মারলেই পাটকেল খেতে হবে এটা তোকে, এরকম টাইপের কনসেপ্ট। মানে কি, আমি যদি বন্ধুকে গালে এক চড় মারি তাহলে আমার বন্ধু আমাকে কী করবে, গালে দ্বিতীয় চড়টা মারবে। কিন্তু এটা বেসিক্যালি বন্ধুদের সঙ্গে হয় না। কেন? বন্ধুকে যদি আমি এক চড় মারি, বন্ধু আমাকে পাল্টা দু তিনটা মারবেই মারবে। এটা স্কুলে আমরা দেখেই আসি, বা আমরা যখন স্কুল লাইফে ছিলাম, বা তোমরা যারা স্কুলের লাইফে আছো এখনও,
তারা এটা খুব ভালো করে প্রত্যক্ষ করবে যে বন্ধুকে যদি একটা লাইন টানা হয় কোনো পেজে, বন্ধু 2-3টে তো টানবে, একটা টানবে না। সো এখানে বিপরীত প্রতিক্রিয়া হয়, কিন্তু সমান কতটা এটার উপর ডাউট আছে একটা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাই কিসের ধারণা? ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা, ঠিক আছে। তাহলে এই হলো আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্রের বর্ণনা। এই যে জাড্য আছে, তা জাড্য কি, ঠিক আছে। তা যদি জাড্যের বর্ণনা আমরা করতে চাই, তাহলে কোনো একটা বস্তু রেখেছি আমি, সাপোজ কোনো একটা বস্তু আছে, একটা এখানে রেখেছি 5 কেজি ভরের বস্তু, একটা রেখেছি আমি 10 কেজি ভরের বস্তু। দুটো বস্তু রাখা আছে আমার, একটার ভর হচ্ছে 5 কেজি আর একটার ভর হচ্ছে সাপোজ 10 কেজি। সো এই 5 কেজি 10 কেজি ভরের বস্তুকে যদি আমি একই ফোর্স দিই বা একই বল প্রয়োগ করি, উভয়কেই আমি একই বল দিলাম, ঠিক আছে, একই জোরে ঠেলছি, তাহলে কি দুজনকে আমি সরাতে পারবো? দেখা যাবে 5 কেজি বলটাকে ইজিলি আমি সরাতে পারছি, কিন্তু 10 কেজি বলটাকে ইজিলি সরাতে পারছি না। তাহলে এইখান থেকে জাড্যের ধারণা আসে। জাড্য মানেটা কি না, তো কোনো একটা বস্তু তার নিজস্ব অবস্থানে আছে। অবস্থান মানে সিচুয়েশন, পজিশন, অর্থাৎ যে অবস্থাতে সে বিরাজ করছে, স্থিতিশীল অবস্থা অথবা গতিশীল অবস্থা। স্থিতি বা গতির কনসেপ্টটা আমরা গতি চ্যাপ্টারেই পড়ে নিই। এর আগে যে চ্যাপ্টার আমি যেটা বললাম যে দুটো চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার তৈরি হয়, গতি এবং বল মিলে, ঠিক আছে। তো যে গতির পার্ট আছে, সেই গতির পার্টে আমরা কিন্তু এই গতি জিনিসটা পড়ে নিয়েছি, যে মহাবিশ্বে চরম স্থিতি বা চরম গতি ইত্যাদি ইত্যাদি, এগুলো যে কথাগুলো, এগুলো সব গতির পার্টে হয়ে গেছে, তাই সেগুলো নিয়ে আমি আর বলছি না। সেখানে আমরা দূরত্ব, ত্বরণ, বেগ, মন্দন, এগুলো সম্বন্ধে সব পড়ে নিয়েছি। তাহলে তার গতিশীল অবস্থাকে স্থিতিশীল বা স্থিতিশীল অবস্থাকে গতিশীল করার চেষ্টা যদি করা হয়, তাহলে এই চেষ্টার বিরুদ্ধে যে বাধা দেবে সেটা হচ্ছে জাড্য। যেমন আমাকে একটা কাজ করতে বলল, আমি সেই কাজটা করব না, বাধা দিচ্ছি আমি, তাহলে আমার জাড্য অনেক বেশি, ঠিক আছে। তাহলে এই জাড্যটা হচ্ছে কি, কোনো একটা বস্তু তার পজিশন বা তার অবস্থান বোঝানো বা চেঞ্জ করার জন্য যে পরিমাণ বাধা সৃষ্টি করে, এটা হচ্ছে জাড্য বা ইনার্শিয়া। তাহলে বেসিক্যালি এই জাড্যকে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে গতি জাড্য। তাহলে প্রথম গতিসূত্র থেকে জাড্যের পার্টে আমরা পেলাম দুটো জিনিস, একটা হচ্ছে স্থিতি জাড্য, একটা হচ্ছে গতি জাড্য। তো স্থিতি জাড্যর কতগুলো এক্সাম্পল কি হতে পারে? যদি আমরা কি করি, একটা গ্লাস নিই, প্রত্যেকের সবাই বাড়িতে যদি আছে এখন দেখতে পারো, একটা গ্লাস নিই, গ্লাসের উপর যদি একটা কার্ডবোর্ড চাপাই, ঠিক আছে, একটা গ্লাস, তার উপর যদি আমরা কার্ডবোর্ড নিই, কার্ডবোর্ডের উপর যদি একটা কয়েন রেখে দিই বা মার্বেল, যদি মার্বেল থাকে, ঠিক আছে, গুলি, তাহলে এই কার্ডবোর্ডের উপর কয়েন রেখে দিলাম, তাহলে এই যে সিচুয়েশনে বস্তুটা আছে, পজিশনে আছে, এটা হচ্ছে কি স্থিতি জাড্য। এবার আমরা যদি একটা জোরে টোকা মারি, কোথায়? সেই কার্ডবোর্ডে। তো কার্ডবোর্ডে যদি একটা জোরে টোকা মারি আমি, তাহলে দেখা যাবে কার্ডবোর্ডটা তো চলে গেল, কিন্তু সেই কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেল। কেন হলো এরকম? তাহলে যদি এর ব্যাখ্যা আমরা নিউটনিয়ান বা প্রথম গতিসূত্র থেকে দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু যখন এরকম সিচুয়েশনে ছিল বা একটা পজিশনে ছিল, তাহলে সে স্থির অবস্থা ছিল, তার মানে স্থিতিজাড্য ছিল। বাইরে থেকে একটা টোকা মারলে গতিটা তৈরি হলো শুধুমাত্র কার্ডবোর্ডের ওপর, কিন্তু আমি টোকা তো কয়েনের ওপর মারিনি, সেই জন্য কয়েনটা তার স্থিতিজাড্যের ধর্ম বজায় রেখেছে, সেই জন্য কয়েনটা গ্লাসের নিচে পড়ে গেছে। আরও যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার স্থিতিজাড্যে দিতে হয়, এটা হচ্ছে কম্বল থেকে ধুলো ঝরা, ঠিক আছে। অনেক বাড়িতে বা অনেক জায়গাতেই কি করা হয়, যে শীতকালের পর কম্বল প্রচুর ধুলো আটকে যায়, তো কম্বল সবগুলো তো পরিষ্কার করা যায় না, অনেক কম্বলই পরিষ্কার করা যায় না। তো সেক্ষেত্রে কি করা হয়, কম্বলকে উপর থেকে টেঙে দেওয়া হয়, উপর থেকে টাঙিয়ে দিয়ে তারপর জোরে জোরে বাড়ি মারা হয়, ঠিক আছে, যত রাগ আছে সেই কম্বলের ওপর ঝাড়া হয়, ঠিক আছে। তো কি হয়, যখন কম্বলটা স্থির অবস্থায় ঝুলছে স্থির অবস্থায়, তখন কি হচ্ছে, সেই কম্বলের ফাঁকে ফাঁকে যে ধুলোগুলো আছে, সেই ধুলোগুলো স্থির অবস্থাতেই সব আছে। কিন্তু যখন আমি কম্বলে বাড়ি মারছি, তখন কম্বলটার মধ্যে গতি সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই ধুলোগুলো বা কণাগুলো কি হচ্ছে, তার আগের অবস্থান ফিরে পাওয়ার বা স্থিতিজাড্যের ধর্ম বজায় রাখার চেষ্টা করছে। সেই জন্য কি হচ্ছে, সেটা স্থিতিজাড্যের জন্য সেই জায়গায় বসে থাকছে। এবার কম্বলটা যখন সরে যায়, কণাগুলো কি হবে, অভিকর্ষের জন্য নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য ধুলোগুলো আস্তে আস্তে পড়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিজাড্যের এক্সাম্পল। যদি বাসে আমরা ট্রাভেল করি, স্থিতিজাড্যের এক্সাম্পলটা আরও ভালো করে দেখা যায়। কিভাবে? যখন আমরা এই বাসে বসে আছি, সাপোজ আমি এখন বাসে বসে আছি, ঠিক আছে, তাহলে এখন যদি বাসটা স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা কি সবাই স্থিতিশীল অবস্থায় আছি, আমাদের অবস্থানের কোনো বা অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যদি বাস হঠাৎ চলতে আরম্ভ করে, ইনফ্যাক্ট যদি বাস হঠাৎ চলতে আরম্ভ করে, তাহলে কি হয়, পা সংলগ্ন যে বাসের নিচের অংশটা, সেটা কি হয়, গতিশীল হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের ওপরের অংশটা, যেটা সিট লাগোয়া বসে আছি,
সেই সিট লাগোয়া অংশটা স্থিতিশীল অবস্থায় বজায় থাকার চেষ্টা করে, সেজন্য আমরা পেছনের দিকে সরে যাই। সেজন্য বাস হঠাৎ চলতে থাকলে আমরা পেছনের দিকে সরে যাই। তাহলে এগুলো সব হলো আমাদের স্থিতিজাড্যের এক্সাম্পল। স্থিতিজাড্যের এক্সাম্পলের যদি আমরা বাস্তব উদাহরণ নিই বা একদম প্র্যাকটিক্যালি, আমি বারবার বলি যে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স বা এই পদার্থবিদ্যার সাবজেক্ট সবসময় ঘরোয়া। ঘরোয়া মানে এভরিডে লাইফে তুমি এটা খুঁজে পাবে। স্থিতিজাড্যের উদাহরণ কি? আমি কোনো কাজ করছি, চুপচাপ করছি। আমরা যেমন ঘুমাই, যখন ঘুমাই আমরা ঘুমাতেই থাকি। ফর এক্সাম্পল যদি আমি আমার উদাহরণ দিই, 8টায় ঘুম ভাঙতে হলে আমার 9টায় ভাঙবে, ঠিক আছে? কারণ আমরা যে কাজ করি সেই কাজটা করতে অভ্যস্ত থাকি। নিউটনের ফার্স্ট ল অফ মোশন এটাই বলে যে আমার যদি ঘুম হয় তাহলে সেই ঘুমটা অনেকক্ষণ ঘুমাতে ইচ্ছা করি। কোনো কাজ করতে থাকলে আমরা সেই কাজ বরাবর করতে থাকি। যেমন কোনো এক জায়গায় বসে থাকলে মনে হয় একটু বসেই থাকি, তাই না? তো কোনো একটা কাজ বরাবর করছি, তাহলে স্থিতিশীল বা স্থিতিজাড্যের অবস্থাটা আমরা সবসময় আমাদের মধ্যে বজায় রাখার চেষ্টা করি। গতিজাড্যে যদি আসি, ঠিক আছে, ডাইনামিক ইনার্শিয়া, গতিজাড্য। তো গতিজাড্যটা কি? কোনো একটা বস্তু গতিশীল থাকার যে ধর্ম লাভ করে। গতিশীল থাকার ধর্ম লাভ করা কি? মানে একটা ফুটবলকে আমি লাথি মারলাম, সেই ফুটবলটা চলতেই থাকবে, অনন্তকাল চলবে। তাকে যদি কোনো বাইরে থেকে ফোর্স না দেওয়া হয়, নিউটনের ফার্স্ট ল কিন্তু এটাই বলছে, বাইরে থেকে ফোর্স কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এটা কিন্তু মাইন্ডলি আমাদের মনে রাখতে হবে। তো বাইরে থেকে কোনো ফোর্স দিলাম না, অথচ যদি আমরা একটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করি যে মাঠে গেলাম, একটা ফুটবলকে কিক করলাম, কিন্তু দেখা গেল ফুটবলটা কি হলো, কিছু দূর গিয়েই থেমে গেল। এটা কেন হলো স্যার? তাহলে এটার ব্যাখ্যাও নিউটনের গতিসূত্র থেকে দেওয়া যায়। নিউটনের গতিসূত্র অনুযায়ী যে সমস্ত পার্টিকেলের ওপর নিউটনের গতিসূত্র অ্যাপ্লিকেবল, সেগুলো সব ফ্রি পার্টিকেল হতে হবে। ফ্রি পার্টিকেল মিনস নো, মানে কি বলবো, কোনো ফোর্স তার উপর কাজ করবে না। যদিও কোনো রকমের ফোর্স কাজ করে, তাদের রেজাল্ট্যান্ট বা লব্ধি বল কিন্তু শূন্য হতে হবে। এটা হচ্ছে ফ্রি পার্টিকেলের ধর্ম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল বা একটা দড়ি টানাটানি খেলায় যদি আমি উভয় পক্ষই 10 ডাইন বল দিয়ে টানি, মানে এই দিক দিয়ে 10 টানছি, ওই দিক দিয়ে 10 বল টানছি, তাহলে কি হবে? দড়ি টানাটানি খেলায় কেউ জিততে পারবে না। এই যে জিততে পারলো না মানে কি? উভয়ের বল বা ফোর্স সমান। সেই কারণে আমরা এখানে কি বলতে পারি যে ফ্রি পার্টিকেলের উপর অ্যাপ্লিকেবল। কিন্তু যদি আমি ফুটবলটা যাকে কিক করেছিলাম সেটাকে যদি আমি দেখি, তাহলে তার নিচে ঘাস আছে এবং ঘাসের মধ্য দিয়ে ফুটবলটা যাচ্ছে। তাহলে ঘাসের সঙ্গে ফুটবলের একটা কি হচ্ছে? ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? তো এই ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, সেই কারণে একটা বাহ্যিক ফোর্স কাজ করার জন্য ফুটবলটাকে আটকে দিচ্ছে। অনেকে হয়তো বলতে পারে, স্যার আমি ঘাসের মধ্যে দিয়ে মারবো না, হাওয়ায় শট মারবো রোনাল্ডোর মতো। তাহলে হাওয়ায় যদি শট মারো তো হাওয়াও তো আছে, বাতাস আছে, সেই বাতাসের বাধাও তার মধ্যে কাজ করবে। তাহলে এই বাতাসের বাধার জন্য তার অবশ্যই কী হবে? আস্তে আস্তে গতি কমে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের গতিজাড্য। গতিজাড্য মিনস কোনো একটা বস্তু যে কাজ করছে সেটা করতেই থাকবে, তাই না? তাহলে গতিজাড্য একটা বাস্তব এক্সপেরিমেন্ট কী হতে পারে? ফ্যান। বাড়িতে যদি সকলের ফ্যান থাকে, তাহলে এই ফ্যান যদি আমরা চালাতে থাকি বা ফ্যান যদি চলে আমাদের অল টাইম, তাহলে চলতে চলতে হঠাৎ যদি আমরা সুইচটা বন্ধ করে দিই, ঠিক আছে, গরমকালে করবে না, নাহলে বাবা মা পিটাবে, তাহলে যাই হোক, যদি আমরা সুইচটা বন্ধ করে দিই তাহলে কি হবে? দেখবো ফ্যানটা কিছুক্ষণ ঘোরার পর থামলো। কেন এরকম হলো? বিজ্ঞান তোমার কেন থেকে স্টার্ট, যে ওয়াই ইজ দিস অকারিং, এটা কেন হচ্ছে, এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন। তাহলে এটা যদি ব্যাখ্যা করা যায় যে ঘুরছিল সুন্দরভাবে ফ্যানটা, হঠাৎ আমি বন্ধ করে দিলাম, কিন্তু তার মধ্যে যেহেতু নিজের অবস্থানটা ধরে রাখার চেষ্টা করবে, সে গতিশীল ছিল, সে গতিশীল থাকার চেষ্টা করবে, এইটাই হচ্ছে তার ধর্ম, এটাই গতিজাড্য, এবং এর জন্য সে কিছুক্ষণ ঘুরছে। যেমন আমরা যখন খেলাধুলা করি গতিশীল অবস্থায় আছি। আমরা ঘুমানোর এক্সাম্পলটা নিলাম স্থিতিজাড্য, কারণ ঘুমানোর সময় আমরা স্থির অবস্থায় থাকি। খেলাধুলার সময় আমরা যদি ভাবি, তো আমরা প্রচণ্ড যখন খেলাধুলা করি খেলায় মগ্ন থাকি। ফুটবল ক্রিকেট খেলছি আমরা, একদম খেলাধুলায় মগ্ন, তখন কোনো দিকে ধ্যান থাকে না। তাহলে এটা আমাদের গতিশীল অবস্থা। মা বলছে শুনছি না, কোনো কথাই শুনছি না, কারণ আমরা গতিশীল অবস্থায়। মা আরও 5 মিনিট, মা আরও 10 মিনিট, বাবা আর 10 মিনিট পর আসছি। এই যে আমরা বলি গতিজাড্যের খেলার জন্য যে খেলছি আমরা, এটা গতিজাড্য। মা বাবা যখন হাতে চপ্পল খুন্তি নিয়ে আসবে তখন নয় আমরা বন্ধ করবো। এই যে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স এলো, হাতা খুন্তি এটসেট্রা বা চপ্পল হোয়াট এভার বা বকা ধকা যাই হোক, তাহলে এই এক্সটার্নাল ফোর্সটাই তো আমাকে আটকে দিল খেলাধুলা করতে গিয়ে। তাহলে এই যে গতিশীল অবস্থায় খেলছিলাম আমি, সেটা আমার বন্ধ হয়ে গেল। তাহলে প্রথম গতিসূত্র থেকে গতিজাড্য বা স্থিতিজাড্য সম্বন্ধে আশা করি সকলের ধারণা ক্লিয়ার হলো যে গতিজাড্য গতিশীল অবস্থায় থাকবো, বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলে গতিশীল থেকে স্থিতিশীল হবে। আর স্থিতিশীল অবস্থায় ছিল তাকে লাত মেরে তুলে দিলাম বা কিক মারলাম, হোয়াট এভার যাই করলাম, তাকে স্থিতি থেকে গতিশীল করলাম, তাহলে আমাদের জাড্য ধর্মের পরিবর্তন হলো। আশা করি এই জাড্য ধর্মের পুরো জিনিসটা, আশা করি খেলাটা পুরো সকলের বোঝা গেছে। আশা করি কোনো ডাউট হলে অবশ্যই ফোন করবে। আচ্ছা, এরপর বলি বলের সংজ্ঞা।
তাহলে প্রত্যেক কথাই আমি বললাম কি বল বল বল, কিন্তু আমরা বল সম্বন্ধে সম্যক ধারণা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু এই জায়গায় আমরা পাবো। আমরা বললাম বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করছি বা বল প্রয়োগ করছি, তাহলে ফোর্স কি হচ্ছে, কোনো একটা বডির ওপর এক্সটার্নালি অ্যাপ্লাই করছি। তাহলে যদি কোনো একটা বডি হয় আমার এখানে, তাহলে তার উপর আমি বাইরে থেকে কিছু পরিমাণ প্রয়োগ করছি, কিছু একটা সত্তা, এন্টিটি, ঠিক আছে, আমরা তো বল বলতে পারি না, কিছু একটা প্রয়োগ করছি, এন্টিটি। তাহলে বাইরে থেকে আমরা যখন কোনো কিছু একটা এন্টিটি প্রয়োগ করছি, ঠিক আছে, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারো, যার ফলে তার স্থিতি থেকে গতি বা গতি থেকে স্থিতি, এই ধর্মের পরিবর্তন হচ্ছে, তাই না? একটা বস্তু বসেছিল, তাকে লাথি মারলাম, সে গতিশীল হলো। কি মারলাম? লাথি মারলাম। লাথির মধ্য দিয়ে কি ছিল আমাদের? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা একটা সত্তা। এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা বা সত্তাটা ছিল আমাদের, এটাই ফোর্স। একটা ট্রেন খুব জোরে দৌড়াচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, আমি কি করলাম? সুপারম্যানের মতো গিয়ে ট্রেনটাকে ধরে দিলাম, কাল্পনিক ভাবনা, ধরে নিলাম আমি। তাহলে এই যে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে ট্রেনটাকে আটকে দিলাম আমি, এটাই কি হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স। তাহলে বল মানে কি? বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর স্থিতি থেকে গতি বা গতি থেকে স্থিতি, এই ধর্মের পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়। চেষ্টা করা কিন্তু অবশ্যই উল্লেখ করবে, অনেক বই লিখে দেওয়া থাকে না, ঠিক আছে। এই গতি চেষ্টা করা হয়। চেষ্টা কেন? সবসময় আমরা কিন্তু পারি না। যেমন তুমি দেওয়ালকে ঠেলে দেখো, পারবে না। দেওয়ালকে যদি খুব জোরেও ঠেলো, তাও দেওয়ালকে কয়েক সেন্টিমিটার হোয়াটএভার মাইক্রোমিটার হয়তো সরাতে পারবে না। কেন? কারণ তার জাড্য ধর্ম অনেক বেশি, ঠিক আছে, তোমার বলের তুলনায় তার জাড্য ধর্ম অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে সবসময় যে আমরা ফোর্স দিলেই বস্তুর অবস্থানের পরিবর্তন হবে এরকম কোনো মানে নেই। কিন্তু সেই ফোর্সটা কি ফোর্স নয়? অবশ্যই। কারণ আমরা যখন দেওয়ালকে ধাক্কা দিই, 5 ঘন্টা ধরে ধাক্কা দিতে থাকলে দেওয়ালকে, আমাদের ক্লান্তি চলে আসবে, ঠিক আছে। তাহলে অবশ্যই একটা ফোর্স, যার মধ্যে কি হবে? স্থিতি থেকে গতি ধর্মের পরিবর্তন হবে বা পরিবর্তন করার চেষ্টা করবে, এটাকে বলা হবে বল। আচ্ছা, একজন কোন স্টুডেন্ট আছে বোধহয়। হ্যালো, হ্যাঁ, কোশ্চেনটা বলছিলাম। আচ্ছা, নামটা আগে বলতে হবে। হ্যাঁ, আর কোথা থেকে ফোন করছো? হ্যাঁ, প্রকাশ দাস। কোথা থেকে ফোন করছো? কোথা থেকে ফোন করছো তুমি? বাঁকুড়া থেকে বলছিলাম স্থিতিজাড্য এবং বাঁকুড়া। আচ্ছা, হ্যাঁ, স্থিতিজাড্য, কি বলছো বলো? বাঁকুড়া থেকে। টিভির আওয়াজ কমা বাবা, বলো। স্থিতিজাড্য এবং গতিজাড্যের মধ্যে একটা পার্থক্য যদি 3 নাম্বার বা 5 নাম্বারের মধ্যে আছে, তাহলে কিরকম ভাবে লিখবো একটু যদি বলতে। ওকে, আচ্ছা, তুমি শুনতে থাকো। স্থিতিজাড্য গতিজাড্যের যদি পার্থক্য আছে, আমি যা বললাম সেগুলো সব পার্থক্যের পয়েন্ট, ঠিক আছে। উদাহরণ হিসেবে একটা তুমি দিতে পারো, সংজ্ঞা হিসেবে একটা দিতে পারো, আর কি হচ্ছে কোন ধর্ম বা কোন ধর্ম থেকে রূপান্তর হচ্ছে সেটা তুমি দিতে পারো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। স্থিতিজাড্য থেকে গতিজাড্যের খুব বেশি হলে 2টো পয়েন্টই লিখতে হয়, পরীক্ষায় 2 মার্কসের বেশি দেয় না, ঠিক আছে, আমার যতদূর ধারণা। তো 3 মার্কসের দিলে 3টে পয়েন্ট উল্লেখ করতে পারো, তার মধ্যে একটা এক্সাম্পল দিতে পারো। যদি 2 মার্কসের দেয়, 2টো মেন পয়েন্ট দিলে সংজ্ঞার সঙ্গে কোন পরিবর্তন হচ্ছে তার, আর তার সঙ্গে যদি উদাহরণ দিতে পারো তাহলে খুবই ভালো হয়। তাহলে এইভাবেই তুমি লিখতে পারো অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কল, ভালো লাগলো। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্র একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে, ঠিক আছে, একদম ডেইলি লাইফে আমরা যেগুলো খুঁজে পাই সেই এক্সাম্পলগুলো কিন্তু আমি দিয়ে ফার্স্ট লটাকে চেষ্টা করলাম বোঝানোর, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ল কি বলছে? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল, তাহলে কোনো বস্তুর ওপর যখন ফোর্স দিচ্ছি, ঠিক আছে, সেই প্রযুক্ত বলের মান বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। অর্থাৎ তুমি যত জোরে কি করবে, ফোর্স দেবে, বস্তুর ভরবেগের পরিবর্তন তত বেশি হবে। তাহলে প্রথম কনসেপ্ট আছে ভরবেগ। আমাদের ভরবেগ কাকে বলে সেটা আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে কথার মধ্যে আছে ভরবেগ। তাহলে যদি ভরবেগ থাকে, তাহলে ভর আলাদা বেগ আলাদা, তাতে গুণফল করে দিলে তো ভরবেগ পাবো। তার মানে ভরবেগ মানে আমি বলতে পারি ভরের সঙ্গে বেগের গুণফল, এটা হচ্ছে ভরবেগ। তাহলে কোনো বস্তুর যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, গতিশীল ধর্মের বা যার জন্য, সেটা হচ্ছে ভরবেগ। কোনো বস্তু গতি আছে মানে তার ভরবেগ আছে, ঠিক আছে। অবশ্যই যে কোনো পার্টিকেল যাদের আমরা কনসিডার করছি নিউটনিয়ান ক্ষেত্রে বা নিউটনিয়ান মোশনের ক্ষেত্রে, তাদের অবশ্যই কিছু না কিছু পরিমাণ মাস আছে। যেমন লাইটের ক্ষেত্রে আমরা নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কি করি, এমন পার্টিকেল চুজ করি যাদের অবশ্যই মাস আছে, ঠিক আছে। তো ছোটো ক্ষেত্রেই যদি বলি আমি, মাস যুক্ত কোনো পার্টিকেলের যদি কিছু পরিমাণ ভেলোসিটি থাকে বা বেগ থাকে, তাহলে তাদের গুণফল দ্বারা কি প্রকাশ করা হবে, ভরবেগ, ঠিক আছে। এই ভরবেগ বেসিক্যালি 2 রকমের হয়। একটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। আমাদের এখানে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ বলবো, ঠিক আছে। কৌণিক ভরবেগটা বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল।
যেহেতু আমাদের ক্লাস 9-এ পুরোটাই ওয়ান ডিমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র লিনিয়ার মোমেন্টামটা পড়বো। ঠিক আছে, যদি সময় হয় বা হয় তাহলে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলার চেষ্টা করবো। তাহলে ভরবেগ মানে কি, ভর যদি এম হয় এবং বেগ যদি ভি হয় তাহলে এটা হচ্ছে এম ভি। তাহলে ভরবেগকে পি সমান এম ভি আকারে লেখা হয়। ঠিক আছে, তাহলে এর ইউনিট কি হবে, ইউনিট কি হচ্ছে দেখো, এম এর ইউনিট কি কেজি, আর ভি এর ইউনিট মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এসআই ইউনিট অফ ভরবেগ। আর যদি আমাদেরকে সিজিএস ইউনিট জানতে চাই তাহলে কি হবে, কেজির জায়গায় কি লিখবো গ্রাম, মিটারের জায়গায় কি লিখবো সেন্টিমিটার, আর সেকেন্ড তো সেকেন্ড থাকবে। সো এটা হচ্ছে কি গ্রাম সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের ভরবেগের ইউনিট। যদি ভরবেগের মাত্রা জানতে চাই ক্লাস 9-এ অবশ্যই খুব মাত্রা চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি সম্ভব হয় আমি কোনদিন ক্লাস নেব, মাত্রার চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, যেটা হচ্ছে মেজারমেন্ট চ্যাপ্টার ইজ দ্য বেসিক চ্যাপ্টার ক্লাস 9-এর। এটা কিন্তু খুব ভালো, এটা 11, 12 কি সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এর মাত্রা কি হচ্ছে, তাহলে এম এর মাত্রা হচ্ছে এম, আর ভি এর মাত্রা হচ্ছে LT টু দি পাওয়ার -1 এবং থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগ বলতে আমরা যেটা বুঝলাম, কোনো বস্তুর গতীয় ধর্মের সৃষ্টি করবে। তাহলে কোনো বস্তুর গতীয় ধর্মের সৃষ্টি করবে কে? যদি কোনো একটা বস্তু স্থিতি থাকে তাহলে তার উপর কি দিলে পরে তার গতীয় ধর্মের সৃষ্টি হবে? অবশ্যই ফোর্স, বল দিতে হবে তার উপর আমাকে। যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, একটা ফুটবল বসেছিল তারপর জোরে একটা রোনাল্ডোর মতো কিক মারলাম, তাহলে কি হবে, বলটা অনেক দূর চলে যাবে। তাহলে বলটা কি পাবে, একটা গতি পাবে। গতি মানে এক্ষুনি বললাম কি, ভরবেগের ধারণা। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর যে ধর্মের জন্য গতিশীল হয় কোনো বস্তু, সেটাকে বলা হয় কি ভরবেগ। ঠিক আছে, তাহলে এই হলো ভরবেগের ইউনিট এবং ভরবেগের মাত্রা। তাহলে এমভি। প্রাথমিক ভরবেগ কি, কোনো একটা বস্তু ছিল, ধরো এইটা হচ্ছে প্রাথমিক বস্তু, তার ভর হচ্ছে এম, এবং সে কি করছিল, ভি বেগ নিয়ে চলছিল। তাকে কি করা হলো, একটা কিক করা হলো বা একটা সামান্য পরিমাণ ফোর্স দেওয়া হলো, বল দেওয়া হলো। তার ফলে এই কণাটার কি হলো, এম পরিমাণ কণা ইউ বেগ লাভ করলো। ঠিক আছে, তাহলে ভি বেগে চলছিল, ইউ বেগে লাভ করলো। তাহলে আমরা কি বলতে পারি, প্রাথমিক ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, ইংলিশে লিখছি, অসুবিধা হবে না। ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ, এটা কি হচ্ছে আমাদের এমভি। এবং ফাইনাল বা অন্তিম কি হবে, তাহলে আমাদের ফাইনাল মোমেন্টাম কি হবে, অন্তিম ভরবেগ এমইউ। তাহলে যদি আমাদের এর পার্থক্য বার করতে দেয় তাহলে এমভি মাইনাস এমইউ, এমইউ মাইনাস এমভি হচ্ছে আমাদের এমইউ মাইনাস এমভি, এটা হচ্ছে আমাদের কি ভরবেগের পার্থক্য। ঠিক আছে, তাহলে নিউটন কি বলছে আমাদের দ্বিতীয় গতিসূত্র অনুসারে, যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। ঠিক আছে, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, হার বলতে কি বোঝায়, হার বলতে বাই টাইম বোঝায়। কোনো কিছুর হার বলতে, ঠিক আছে, ফিজিক্সের ভাষায় হার মানে হচ্ছে রেট। ঠিক আছে, জিত হার নয়। ঠিক আছে, হার মানে রেট, রেট মানে সামথিং বাই টাইম। ঠিক আছে, এটাকে আমরা হার বোঝাই। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে যদি আমি লিখি এফ, এটা হচ্ছে ফোর্স। এই ফোর্সটাই নিউটন বলে দিচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা কি আমাদের সমানুপাতিক কার সঙ্গে, ভরবেগের পরিবর্তন। যদি আমরা প্রাথমিক ভরবেগকে ধরি এমইউ, আমি আগের বারটাতে এমভি লিখেছিলাম, একটু দেখবে, প্রাথমিক ভরবেগ যদি লিখি আমি এমইউ এবং অন্তিম ভরবেগ যদি লিখি এমভি, আই রিপিট, আমি বারবার বলছি, আগেরটাতে লিখেছিলাম কি প্রাথমিক ভরবেগকে এমভি লিখেছিলাম, অন্তিম ভরবেগকে এমইউ লিখেছিলাম। এখন বলছি আমি কি, প্রাথমিক ভরবেগ যদি আমার হয় এমইউ আর অন্তিম ভরবেগ যদি এমভি, তাহলে ভরবেগের পরিবর্তনটা কি হবে আমার, এমভি মাইনাস এমইউ। ভরবেগের পরিবর্তন তার হার, হার মানে কি লেখালাম এখনই 1/t, তার মানে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে নিউটন বলেই দিল দ্বিতীয় গতিসূত্রের একদম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য ফোর্স কি, যে দ্য ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, কি ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তাহলে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই তাহলে কি আসে, একটা সমান। তাহলে সমান কি আসে, সমান মানে কি আসবে, একটা ধ্রুবক আসবে কে, তার সঙ্গে কি লিখতে পারবো আমরা, এমভি মাইনাস এমইউ বাই টি। আমি যদি এখান থেকে এমটাকে কমন নিই তাহলে ইউ ক্যান রাইট ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। বেগ বৃদ্ধির হার, এই বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। তাহলে বেগ বৃদ্ধির হারকে বলি আমরা ত্বরণ, সেই জন্য কি লিখলাম আমরা, কে এম এ। তাহলে এফ ইকুয়ালস টু কে এম এ, এটা হচ্ছে কি নিউটনের গতিসূত্রের বা দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আমরা ক্লাস 9 লেভেল পর্যন্ত অবশ্যই, কেন এখানে পরিবর্তনশীল ভরটাকে আমরা অ্যাভয়েড করেছি, এখানে ধ্রুবক ভরের ক্ষেত্রে
ঠিক আছে, আমি পরে বলছি এটা। তাহলে আমরা যদি এখন একক ত্বরণ একক ভরে প্রযুক্ত বল যদি একক ডাইন ধরা হয় বা একক নিউটন হোয়াট এভার যাই ধরা হোক, অর্থাৎ একক ভর এবং একক ত্বরণ সৃষ্টির জন্য যে পরিমাণ বল দরকার সেটা যদি একক হয়, তাহলে হিসাব মতো কে এর মান কত হবে 1, মানে এ যদি 1 হয়, এম যদি 1 হয়, হিসাব মতো তাহলে এফ ইকুয়ালস টু কত হবে 1, সো দ্যাট কে উইল বি ইয়োর 1 এবং এফ ইকুয়ালস টু কি হচ্ছে এম এ মা। ঠিক আছে, অনেকে এখান থেকে নিউটনের দ্বিতীয় গতি সূত্রের ব্যাখ্যা দেয়, যে দ্বিতীয় গতি সূত্রটার ব্যাখ্যা এখান থেকে এইভাবে দিলাম আমি, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমান। এই জায়গাটা আমি একটু অ্যাভয়েড করি, আমি বলি প্রথম যে সূত্রটা আমি বললাম সেটাকে একটু লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে প্রথম যে সূত্রটা আমি বললাম, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। তাহলে এবার এই সেকেন্ড জিনিস লাইনটার মানে কি, যে বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। এখানে কোনো একটা ফুটবল রেখেছি, সেম আমি ফুটবল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি একটা ফুটবল রেখেছি আমি, ফুটবলটাকে একটা ঘুষি মারলাম, ঠিক আছে, তো যদি এখানে ঘুষি মারি আমি বলটা প্রয়োগ করছি কোন দিকে, নিশ্চয়ই এইদিকে বলটা প্রয়োগ করছি। বল যদি এদিকে প্রয়োগ করি ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে, নিশ্চয়ই ওইদিকেই হবে, এইদিকে হবে না, যা ক্লিক করলাম এদিকে বল ওইদিকে ছুটে পালিয়ে গেল। ঠিক আছে, এরকম তো কোনোদিন হবে না। তাহলে আমরা এইদিকে মারলাম বল ওইদিকেই গেল, তাহলে এটা হচ্ছে কি, যে বল যেদিকে প্রযুক্ত হবে আমার ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। ঠিক আছে, এবার যদি এরকমভাবে হয় যে কোনো একটা ফোর্স ট্যানজেন্সিয়ালি কাজ করছে, ট্যানজেন্সিয়ালি মিনস একটা বল এইভাবে আসছে, আমি তার উপর লম্বভাবে কাজ করছি, ঠিক আছে, তখন বলের উপাংশ বিবেচনা করে এই কাজগুলো করা হয় বা ভেলোসিটির উপাংশ বিবেচনা করে কাজ করা হয়, কিন্তু সেগুলো এখন নয়, সেগুলো ক্লাস 11-এ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম রেট বা হার মানে কি 1/টাইম। ঠিক আছে, জিত হার নয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের লিনিয়ার মোমেন্টাম। আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ বলি, ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগকে লেখা হয় এল দ্বারা। এই এল মানে হচ্ছে আই ওমেগা, এইটুকু জাস্ট আমরা মনে রাখবো। এই আইটাকে বলা হয় জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাকে বলা হয় জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া, এবং ওমেগাটাকে বলা হয় কৌণিক বেগ, ওমেগাকে বলবো আমরা কৌণিক বেগ। এক্স্যাক্টলি পি ইকুয়ালস টু এমভির মতোই দেখতে সূত্রটা, আমাদের রৈখিক, এটা রৈখিক গতি, এটা হচ্ছে কৌণিক গতি, দুটোকে আমরা যদি কম্পেয়ার করি, রৈখিক গতিতে ভর যে ভূমিকা পালন করে কৌণিক গতিতে জড়তা ভ্রামক কিন্তু সেই ভূমিকা পালন করে, তাহলে রৈখিক বেগ যা হবে কৌণিক বেগও সেই ভূমিকা পালন করবে। অর্থাৎ দুটো দুই রকম দিক, একটা বৃত্তপথে গোল গোল ঘুরছি আমি, আর একটা সোজা পথে যাচ্ছি। সোজা পথে গেলে ত্বরণ হবে, বৃত্তপথে ঘুরলে পরে রৈখিক এই কৌণিক ত্বরণ হবে। সোজা পথে গেলে বেগ হবে, বৃত্তপথে ঘুরলে কৌণিক বেগ হবে, এই দুটোই তফাৎ, আর কিচ্ছু নয়। তার মানে এটা হচ্ছে আই ওমেগা। যদি আমার এই আই ওমেগাটাকে না লেখা হয়, এই আইকে এমআর স্কোয়ার দিয়ে লেখা হয়, অর্থাৎ জড়তা ভ্রামক সমান আমি লিখি আই ইকুয়ালস টু এমআর স্কোয়ার। ঠিক আছে, এগুলো ক্লাস 11-এ আছে, তার ডেফিনিশন আছে ডিটেল। ঠিক আছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন বা ডাইনামিক্স সিস্টেম অফ পার্টিকেলস, সেই সিস্টেম অফ পার্টিকেলসে এই পার্টগুলো আছে। তো যাই হোক, জড়তা ভ্রামক যদি আই ইকুয়ালস টু এমআর স্কোয়ার লেখা হয় তাহলে কি লেখা যায়, আর ওমেগার মান যদি আমি V/R লিখি, ঠিক আছে, V ইকুয়ালস টু ওমেগা, তাহলে এখান থেকে দেখা যায় এল সমান হচ্ছে RMV, এটা দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি এল সমান R/P, যদি ভেক্টর পার্ট অ্যাভয়েড করি, আমি ভেক্টর জিনিসটা যদি অ্যাভয়েড করি তাহলে এল সমান RP। তোমরা নিশ্চয়ই ভেক্টর স্কেলার কাকে বলে এগুলো সম্বন্ধে ডিটেল পড়েছো। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু RP, এলটা হচ্ছে কৌণিক কি ভরবেগ, পিটা হচ্ছে রৈখিক ভরবেগ, আর আরটা হচ্ছে তার রেডিয়াস। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, আমি বেশি বলবো না এটা নিয়ে। তাহলে এই রেডিয়াস বরাবর কোনো একটা পার্টিকেল যদি ঘোরে, তার যদি রৈখিক ভরবেগ হয় MV আর কৌণিক ভরবেগ অ্যাক্সিয়াল বরাবর কাজ করে L, তাহলে L এর সঙ্গে MVর সম্পর্ক হবে ভায়া R। দেখো, তাই হচ্ছে L ইকুয়ালস টু R/P, কারণ P মানেই আমরা জানি MV। তাহলে এই হলো আমাদের কৌণিক মোটামুটি ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণের ইউনিট কি বা এর ডিমেনশন কী হবে একটু তোমরা ক্লাসে করে নেবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো সবার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এই হলো ভরবেগ। আচ্ছা, বলের মানটা আমি এখানে অবশ্যই ক্যালকুলেট করে দিলাম যে এফ এর মান কি হয় M/A। ঠিক আছে, এখানে দুটো বিষয় বলার, যে নিউটনিয়ান মোশন বারবার বললাম বা নিউটনিয়ান মেকানিক্স বারবার বললাম, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফ্রি পার্টিকেলের সঙ্গে সঙ্গে এটা দুটো কেস নিয়ে চলে, একটা যদি আমার ভর ধ্রুবক থাকে, একটা যদি ভর ধ্রুবক না থাকে। ফর এন এক্সাম্পল, ফর কনস্ট্যান্ট মাস, এক নম্বর কেস যদি আমি নিই, যদি ধ্রুবক ভর হয়, ঠিক আছে, কনস্ট্যান্ট মাস, তা ধ্রুবক ভর হলে দেখো এফ সমানুপাতিক এ লেখাই যায় আমার। ঠিক আছে, তাহলে এফ সমানুপাতিক এ লেখাই যায় আমার কনস্ট্যান্ট মাসের ক্ষেত্রে।
কারণ এম এম তো ধ্রুবক। তার মানে কি, যে কোনো একটা একই ভরের বস্তু নিলাম আমি, এটাও একটা ভরের বস্তু, একই ভরের বস্তু দুটো নিলাম, অর্থাৎ এটাও 1 কেজি এটাও 1 কেজি, দেখতে একটু বড় ছোট হয়ে গেছে, ঠিক আছে, এটাও 1 কেজি এটাও 1 কেজি। আমি যদি বলি এর ওপর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলাম, তাহলে এর জন্য প্রয়োজনীয় বল কত হবে? 5। আর এর জন্য কত হবে তাহলে, যদি আমি সেম 10 ত্বরণ সৃষ্টি করতে পারি তাহলে 10 হবে, কারণ m ইন্টু এ, তাই না? তার মানে আমি এখানে স্পষ্ট বুঝতে পারছি ধ্রুবক ভরের ক্ষেত্রে দুটো আলাদা বস্তুতে আলাদা আলাদা ত্বরণ সৃষ্টি করতে হলে আমার কি হবে? আলাদা আলাদা বলের প্রয়োজন। এখানে স্পষ্ট, কারণ এটাতে লাগবে কত? 5, এটাতে লাগবে দেখো 10, 10 ইন্টু 1, 5 ইন্টু 1, কারণ m ইন্টু এ মানেই তো ফোর্স আমার, ঠিক আছে? তাহলে যদি এখানে আমার এবার কোশ্চেন দেয় এই জায়গা থেকে যে কি বলের সংজ্ঞা, এই বলের একক কি, তাহলে বলের 2 রকমের একক হয়, এটা আমার বলা হয়নি, আমি এটা মিটিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের কাজে লাগবে না এখন, এবার তৃতীয়টাই পড়ে আছে শুধু, ঠিক আছে? তো বলের যদি আমরা সংজ্ঞা জানতে চাই তাহলে F ইকুয়ালস টু কি হয়? এম এ, এখান থেকে খুব ইজিলি বোঝা যায়। তাহলে এম মানে কি? এম মানে হচ্ছে ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ, এটা হচ্ছে কি? বল। তার মানে আমি কি লিখতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি পার মিটার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার, এটা তো এসআই ইউনিট। তার মানে বলের ইউনিটকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তো একটাকে বলা হয় অ্যাবসোলুট ইউনিট বা পরম একক, আর একটাকে বলা হয় অভিকর্ষীয় একক। 2 রকমভাবে ভাগ করা হয়, একটু শুনবে। বলের পরম একক এবং বলের অভিকর্ষীয় একক। পরম এককটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। সেই পরম এককটা কি না, তো একটা এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, বেসিক্যালি বুঝতেই পারছো এটাই হবে আমাদের নিউটন। 1 নিউটন সমান 1 কেজি পার মিটার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আরেকটা হবে কি? ডাইন। তাহলে আরেকটা হচ্ছে কি? ডাইন, এবং এটা হবে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি? ডাইন। তাহলে আমরা যদি এখন এই নিউটন ডাইনের সম্পর্কটা বের করার চেষ্টা করি, তাহলে 1 নিউটন মানেই জানি কি? 1 কেজি ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার, লেখাই যেতে পারে এটা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এগুলো 1, হ্যাঁ। এবার 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1 মিটার মানে হচ্ছে 100 সেমি, আর 1 সেকেন্ড স্কোয়ার তো সেকেন্ড স্কোয়ার পড়েই থাকলো। তাহলে এই যে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো ডাইন, এক্ষুনি লিখলাম। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন। আর এই 1000-এর সঙ্গে 100 যদি গুণ করি তাহলে কত হয়ে যায়? 10 টু দি পাওয়ার 5। সো আমরা লিখতে পারি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই প্রুফটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে? 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এই হলো আমাদের 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এটা হলো পরম ইউনিট। তাহলে যদি বলা হয় 1 নিউটন কাকে বলে, তাহলে 1 নিউটনের সংখ্যাটা কি লিখবো? তাহলে বলতে পারি আমরা কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 কেজি ভরের বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 নিউটন। তাহলে 1 কেজি ভরের একটা বস্তু নিলাম, তারপর যে পরিমাণ ফোর্স দিলে পরে আমার তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম সেম এক্সাম্পল এখানে চলে এসো, তাহলে বুঝতে পারবা এই 5 মিটার সেকেন্ড স্কোয়ারের জায়গায় যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিই আমি, তাহলে ইজিলি বুঝতে পারছি 1 ইন্টু 1 কত হবে? 1। তার মানে সেটাকে আমরা বলবো কি? 1 নিউটন। তাহলে 1 নিউটন হচ্ছে কি? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলার ওয়েতে যদি আমরা 1 ডাইনের সংজ্ঞা লিখি, 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে পরে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে বলবো কি আমরা? 1 ডাইন। সো এই নিউটন ডাইনের সম্পর্ক আছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাছাড়াও আশা করি তোমরা টুকে নিচ্ছ, তাছাড়াও আমরা যেটা বলছিলাম অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক 2 রকমের, একটা হচ্ছে গ্রাম ভার আর একটা হচ্ছে কিলোগ্রাম ভার, ঠিক আছে? তো গ্রাম ভার আর কিলোগ্রাম ভার কি? গ্রাম ফোর্স, ঠিক আছে, জিএফ, সাবধানে পড়বে, হ্যাঁ। আর কিলোগ্রাম ফোর্স কেজিএফ, একটা মুভির নাম আর একটা বললাম। তাহলে গ্রাম ফোর্স বা আমাদের গ্রাম ভার কি? তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে, কিলোগ্রাম ফোর্স, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভার। 1 কেজি ফোর্স। তাহলে 1 কিলোগ্রাম ভার বলতে কোনো 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে। গ্রাম ফোর্সের ক্ষেত্রে সেম, 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার নিচের দিকে টানে। আচ্ছা, আমরা যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিয়ে বলি, তাহলে সিজিএস পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান কত? সিজিএস পদ্ধতিতে হয় 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে কত হয়? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হিসাব মতো জিএফ সমান কত হবে, বা গ্রাম ফোর্স সমান কত হবে? এটার সঙ্গে 1 গ্রাম গুণ করতে হবে, তার মানে এটাই হয়ে যাচ্ছে 981 ডাইন, নাকি? কারণ আমরা এখানে দেখলাম গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে ডাইন, তার মানে 981-র সঙ্গে যদি 1 গ্রাম গুণ করা হয় তাহলে কি হবে? 981 ইন্টু 1 981,
আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন। সো এটা হবে 981 ডাইন। এবং সিমিলারলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1 কেজিএফ বা কিলোগ্রাম ফোর্স মানে কত হবে 9.81 নিউটন। সো এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। সো 9.81 নিউটন 1 কিলোগ্রাম ফোর্স এবং 1 গ্রাম ফোর্স উইল বি ইকুয়ালস টু 981 ডাইন। ওকে, তাহলে আমাদের নিউটনের গতিসূত্র যদি মাস কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় গতিসূত্রটা। এবার যদি আমরা সেকেন্ড কেস অ্যাপ্লাই করি, সেকেন্ড কেসটা কি, যদি আমরা সেকেন্ড কেস অ্যাপ্লাই করি ভ্যারিয়েবল মাস, ঠিক আছে, বা ধ্রুবক ত্বরণ ভাবতে পারো, ধ্রুবক ত্বরণ, ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, বা এটাকে অনেক সময় বলা হয় ভ্যারিয়েবল মাস। ভ্যারিয়েবল মাসের জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে কোনো একটা বস্তু যে চলছে, ধরো, ঠিক আছে, সাপোজ একটা বস্তু চলছে এবং সে এক্স্যাক্ট সেম অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তু, এই বস্তু দুটো আলাদা, ঠিক আছে, দুটো আলাদা কনসেপ্ট নেই। এটার ভর ধরো 2 কেজি, এটার ভর 4 কেজি। সো একটা 2 কেজি একটা 4 কেজি ভর নিলাম, কিন্তু উভয়েই কি হচ্ছে আমাদের 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। সো বেসিক্যালি এই 4 কেজি ভরের বস্তুটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে এবং 2 কেজি ভরের বস্তুটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। কিন্তু বলের সংজ্ঞা অনুযায়ী বা ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স যদি আমরা বলি তাহলে 2 × 1 কত হয় 2, তার মানে একে আটকাতে আমার 2 নিউটন ফোর্স লাগবে, হোয়ারাজ এখানে আটকাতে আমার কত লাগবে 4 নিউটন। সো 2 নিউটন এবং 4 নিউটন দুটো ফোর্স আলাদা। অর্থাৎ যদি আমার কি হয় মাস ভ্যারি করে, অর্থাৎ একটা কোনো বিশাল বড় ফুটবল আছে, একটা ছোট ফুটবল আছে, সেই ছোট ফুটবলকে আটকাতে আমার কম মানে বল লাগবে, আর বেশি ফুটবলকে আটকাতে আমার বেশি বল প্রয়োজন হবে ভরের। যেমন আমাদের শর্টপাট, যে শর্টপাট খেলা হয় সেই শর্টপাট বলটা তোমরা নিশ্চয়ই দেখেছো, পায়ে হাতে পড়লে পরে হাত পা ভেঙেই যাবে, এমন বল, এমন মানে ভারী বল। তাহলে এই বলটাকে আটকাতে আমার প্রচণ্ড শক্তির প্রয়োজন হয়, ইনফ্যাক্ট হাতে ধরাই যায় না, পায়ে হাতে বা পায়ে জুতো পরে ধরতে হয় আমরা যখন শর্টপাট খেলতাম, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবল যদি মাস হয় আমার, এই ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল, কিন্তু আমাদের বল বা ফোর্স আলাদা আলাদা প্রয়োজন হবে। ওকে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা মোটামুটি ক্লিয়ার আমাদের বোঝা গেল, ঠিক আছে। এরপর হচ্ছে তৃতীয় গতিসূত্র বা থার্ড ল অফ মোশন। প্রথমেই বলে দিয়েছিলাম থার্ড ল অফ মোশনটা কি। তো থার্ড ল অফ মোশন কি, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা অ্যাপ্লিকেবল আমাদের কোনো কোনো ক্ষেত্রে হয় না, তাই না। বন্ধু বান্ধবের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, আমরা যদি আমাদের ক্লাসরুমে যাই অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে। তোমার টিচার তোমাকে এক চড় মারলে তুমি তোমার টিচারকে এক চড় মারতে পারবে না, ঠিক আছে। তো নিউটন এগুলো হয়তো ভুলে গেছিল, ঠিক আছে, এখানে উল্লেখ করে দিয়ে উচিত ছিল যে ব্যতিক্রম কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু একদম মানা হয় না, হোয়াট এভার, যাই হোক। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কি আমি যদি খুব সজোরে একটা ফুটবলকে কিক করি দেওয়ালে, সামনে দেওয়ালে, তো দেওয়ালেও কি হবে আমাদের সেই ফুটবলটা আবার ফিরে চলে আসবে। ক্রিয়া করলাম, বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না, এটাই সমান ফোর্স। অর্থাৎ আমাকে যদি এখানে একটা কোনো ব্লক রাখা থাকে, ঠিক আছে, এই ব্লকের ওপর যদি বাইরে থেকে আমি একটা এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, হিসাব মতো সেও আমাকে এক্সটার্নালি ফোর্স দেবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা লজিক আছে বা একটা সিম্পল কোয়েশ্চেন আছে, ঠিক আছে, যে আমার হাতে যদি এরকম একটা পেন থাকে, ঠিক আছে, এই পেনকে আমি যে পরিমাণ ফোর্স দিলাম, পেনও তো আমাকে সেম পরিমাণ ফোর্স ফেরত দিল, তাই না। আমি যদি একটা ফুটবলকে কিক করার চেষ্টা করি, ফুটবলে যতটা পরিমাণ আমি কিক করলাম, ফুটবলও তো আমাকে সেম পরিমাণই ফোর্স ফেরত দিল। সাপোজ আমি ফুটবলে 10 নিউটন বল দিলাম, ফুটবলও তো আমাকে 10 নিউটন ফেরত দিল, কিন্তু ফুটবলটা গেল কেন, ওয়াই, ফুটবলটা চললো কেন। বেটার এক্সপ্লেনেশন আরও বলতে পারো তুমি ঘোড়া গাড়ি টানা। যদি ঘোড়া গাড়ি টানা আমরা দেখি, তাহলে ঘোড়া পেছন দিক দিয়ে গাড়িকে টানছে, সিমিলারলি গাড়িও ঘোড়াকে টানছে পেছনের দিকে, তাহলে ঘোড়া এগোচ্ছে কেন, বা গাড়ি আলটিমেটলি গাড়ি এগোচ্ছে কেন, ঠিক আছে। তো আমি যদি এই এক্সাম্পলটা নিই পেনের ক্ষেত্রে, যে আমরা একটা পেনকে ফোর্স দিচ্ছি, পেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কেন এগোচ্ছে তার ব্যাখ্যা দিতে অনেকেই আমাকে, যারা পড়ে আমাকে অনেকেই তারা বলে, স্যার আমি এখানে ফোর্স দিচ্ছি কারণ আমার ফোর্সটা অনেক বেশি, পেন অনেক কম ফোর্স দিচ্ছে। এটা লজিক্যালি আমি অ্যান্সার পাই, জেনারেলি যতগুলো মানে ব্যাচে পড়াই আমি, তো এই অ্যান্সারটা আমি পাই। কিন্তু এটা কি অ্যাকচুয়াল ঠিক? নিউটন তো তা বলেনি তোমাকে। নিউটন বলে দিয়েছে কি, ক্রিয়া প্রতিক্রিয়া সমান, আমি যতটা পরিমাণ ক্রিয়া করব ব্যাক ততটাই পাবো। তাহলে আমি যদি এখন 5 নিউটন পেনটার ওপর বল প্রয়োগ করি, তাহলে পেনটা আমাকে কি করছে 5 নিউটন ফেরত দিচ্ছে। আমি যদি 50 নিউটন করি, পেনও আমাকে 50 নিউটন ফেরত দিতে বাধ্য। সো আমার পেন নড়ছে কেন, হোয়াই, এই পেনটা তখন নড়বে কেন। তো এই জায়গাটা একটা সিম্পল এক্সাম্পল যে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। এটা কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ বলের প্রয়োগ বিন্দু বা প্রয়োগ বিন্দুর যে বস্তু সেটা আলাদা। ফর অ্যান এক্সাম্পল, আমি যখন ফুটবলে কিক করছি, আমি কিক করছি টুয়ার্ডস ফুটবল,
ফুটবলের ওপর, কিন্তু ফুটবল যে পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা আমার ওপর দিচ্ছে, ফুটবল না। সেই জন্য যেহেতু প্রয়োগ বিন্দু আলাদা, সেই জন্য ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে এই কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দেয় যে আমি একটা ঘোড়া গাড়িকে টানছি, আবার গাড়িও ঘোড়াকে টানছে, তাহলে ঘোড়া গাড়ি এগোচ্ছে কেন? এটা একটু লজিক্যাল যদি ভাবি, তাহলে এই অ্যান্সারটা ক্রিয়া প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। কারণ কি? দুটোর প্রয়োগ বিন্দু আলাদা। জাস্ট এই লাইনটুকু লিখলে হয়ে যাবে, দুটো বলের প্রয়োগ বিন্দু আলাদা। অর্থাৎ ক্রিয়া যেখানে প্রয়োগ করে বা যাই বস্তুর ওপর ক্রিয়া করে, প্রতিক্রিয়া ঠিক তার অপোজিট বস্তুর ওপর ক্রিয়া করে। ঠিক আছে? সেই কারণে ক্রিয়া প্রতিক্রিয়া কখনো সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার বাস্তব এক্সাম্পল কোথায় হতে পারে বা কোথায় দেখতে পারি আমরা? নৌকার ক্ষেত্রে আমরা যদি নৌকা দেখি, জলের মধ্যে নৌকা আছে, ঠিক আছে, আমি খুব ভালো আঁকতে পারি না, তাহলে এই নৌকাকে যদি আমরা এইখানে পা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করি নৌকাকে, তাহলে দেখা যাবে নৌকাটা কী হবে, সামান্য পরিমাণ পেছনে চলে যায় এবং আমরা কি হয়, তীরে উঠে চলে আসি। ঠিক আছে, আমরা তীরে উঠে চলে আসি। তাহলে এটা কেন হলো? যখন আমরা নৌকার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তার মানে আমি ক্রিয়া করলাম নিউটনের উপর, মানে ওই নৌকার উপর একটা ক্রিয়া করলাম। ক্রিয়া করার জন্য কি হলো, আমি একটা প্রতিক্রিয়া বল পেলাম। প্রতিক্রিয়া বলটা কে দিল আমাকে? নৌকা। সেই প্রতিক্রিয়া বলের দরুন কি হচ্ছে, আমরা ডাঙায় বা হোয়াট এভার স্থলে উঠে আসছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বাস্তব এক্সাম্পল ফর ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়ার এরকম অনেক এক্সাম্পল আমরা বাস্তবে খুঁজে পাই। ঠিক আছে, তোমরা দু একটা এক্সাম্পল দেখবে। ঠিক আছে, এই হলো আমাদের নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্রে যে ফোর্স পড়ছিলাম, বল পড়ছিলাম, সেই বলের দুটো জিনিস করবো, একটা হচ্ছে উপাংশে বিভাজন এবং বলের লব্ধি। তাহলে আশা করি টাইমটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলছিলাম, বলের উপাংশে বিভাজন, ঠিক আছে, আর বলের লব্ধি, দুটো জিনিস কি সরি। তো আমরা যখন কোনো একটা জায়গায় যাই, দূরত্ব যদি আমরা মাপতে থাকি, ডিস্টেন্স, তাহলে কি করি? আমি উত্তরে গেলাম 5 মিটার, দক্ষিণে গেলাম 10 মিটার, পূর্বে গেলাম, এগুলো সব যোগ করি সাইন সহ, মানে উত্তরে গেলে প্লাস, দক্ষিণে গেলে মাইনাস, হোয়াট এভার, আমরা সবগুলো যোগ করি। আচ্ছা, 2 মিনিট আছে স্যার, হ্যাঁ একটু বলে দিলাম আমি। ও, তাহলে তো আজকে আর যতটুকু আছে একটুখানি বলে দিন। তাহলে এই যোগটা বলতে পারি আমরা কি, যে ভেক্টর নিয়মে আমরা করি। ঠিক আছে, তাহলে একটা ফোর্স যদি এখানে থাকে, দুটো ফোর্স, ঠিক আছে, এই দুটো ফোর্সের লব্ধি হবে বা যোগফল হবে একটা সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে সামান্তরিক সূত্র, তোমাদের বই সামান্তরিক সূত্র আছে, একটু পড়ে নেবে। আর যে কোনো একটা ফোর্সকে আমরা দুটো ভাগেও ভাঙতে পারি, এটা হচ্ছে বলের উপাংশে বিভাজন। ঠিক আছে, তাহলে দুটো ফোর্সকে কি করতে পারি, জোড়া লাগাতে পারি, সেটার নাম হচ্ছে লব্ধি বা রেজাল্ট্যান্ট। আর একটা ফোর্সকে ভেঙে দুটো করতে পারি, একটা ফোর্সকে ভেঙে দুটো করতে পারি, সেটার নাম হচ্ছে উপাংশে বিভাজন। এই দুটো ফোর্সকে একত্রে করার জন্য পাখি আকাশে উঠতে পারে। ঠিক আছে, আকাশে যে পাখি ওড়ে, সেটা কিভাবে ওড়ে? কারণ আকাশে পাখি কি করে, তার ডানার সাহায্যে একটা বল প্রয়োগ করে। তাহলে এটা যদি পাখি হয়, শর্টে আঁকছি, ঠিক আছে, এটা যদি দুটো পাখা হয়, কি করে, এইদিকে দুটো ফোর্স অ্যাপ্লাই করে, এই দুটো ফোর্স অ্যাপ্লাই করে বাতাসে। এই দুটো ফোর্সের জন্য তারা কি করে, দুটো লব্ধি বল পায়, এইদিকে দুটো প্রতিক্রিয়া বল পায়, লব্ধি বললাম সরি, প্রতিক্রিয়া বল পায়। এই দুটো প্রতিক্রিয়াকে যদি একটা সামান্তরিকের কর্ণ হিসেবে যোগ করা হয়, তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি বল। মানে এখন এই দুটো ফোর্স আর নেই, দুটো ফোর্স যোগ হয়ে গেছে, একটা 10 কাজ করছিল, একটা 5 কাজ করছিল, তাদের রেজাল্ট্যান্ট হিসেবে 10 আর 5 যোগফল কাজ করছে, কিন্তু 10 আর 5 15 নয়, এটা মাইলি মনে রাখবে, একটা ভেক্টর যোগে হয়। তাহলে এই যে লব্ধি বলটা আছে, এই লব্ধি বলের দরুনই পাখি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেই জন্য পাখি কি হয়, শূন্য স্থানে উঠতে পারে না, একরকম ক্রিয়া প্রতিক্রিয়া পায় না এবং এরকম লব্ধি বলের ক্রিয়েট হয় না। ঠিক আছে, আশা করি বোধহয় আমাদের সময় শেষই হয়ে গেছে। তবে অবশ্যই বলবো যে যেটা বোঝালেন আজকে স্যার, তোমরা কিন্তু এটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এবং সেটা তুমি দেখে নেবে। যারা যারা মিস করে গিয়েছো তাদের জন্য বলবো অনুষ্ঠান দেখো, বা যারা ফোন করোনি তাদের জন্য বলবো অনুষ্ঠানটা একবার ওয়াচ করো, করে কিন্তু ডিটেলসটা নোট করে নিতে পারো। আজকাল হাতে সময় নেই, আমরা কিন্তু আগামী দিনে অবশ্যই আগামীকাল ফিরবো আরেকটি বিষয় নিয়ে এবং টিচার নিয়ে তোমাদের সঙ্গে তোমরা থাকবে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আবারও এবং তোমাদের অনেক ভালো থাকার শুভেচ্ছা জানাবো। নমস্কার।